ভারত পাকিস্তান যখন ক্রিকেট ম্যাচ হয় তখন অনেক বাংলাদেশপন্থী সমর্থক ফেসবুকে লেখেন দেখি যে একই ম্যাচে ভারত পাকিস্তান হেরে যেত, এরকম কোনো সিস্টেম নাই। বা সিস্টেম আছে তো, এই যে শান্তরা করে দেখালো, একটা ম্যাচে পাকিস্তানরে হারানো হলো, একটা ম্যাচের ভেতর দিয়ে সিরিজ হারানো হলো, হোয়াইট ওয়াশ করা হলো, পাকিস্তান তো হারলই, ভারতও হেরে গেছে। কেমনে জানেন? ভারতের টপকে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের 5 নম্বরে চলে আসছি। মানে এই এক জয়ের ভেতর দিয়ে আমরা ভারত পাকিস্তান দুই দলরে হারায় দিছি। ওকে, এটা জোকস অ্যাপার্ট, যদিও পুরোপুরি জোকস না, আসলে অনেক বড় অনেক বড় অনেক বড় ব্যাপার। যেটা নাজমুল হাসান শান্ত বেশ কিছুদিন ধরে বলতেছিল যে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের টার্গেট হচ্ছে 4-5 বা এরকম একটা জায়গায় থাকা। তো আমরা আপাতত তো 5-এ উঠে গেলাম, এবং এই জয়টা আমাদের অনেক 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 তাৎপর্যপূর্ণ হয়ে উঠলো শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপের বিবেচনায়। কারণ আমরা এখন একটু একটু চেষ্টা করলে 5 নম্বর জায়গাটা ধরে রাখা সম্ভব চ্যাম্পিয়নশিপের শেষ পর্যন্ত। সেটা আমাদের জন্য বিরাট একটা অ্যাচিভমেন্ট হবে। এছাড়াও আমরা এই টেস্ট সিরিজ থেকে অনেক কিছু অ্যাচিভ করলাম, অনেক কিছু। আমাদের রানা, আমাদের শান্ত, আমাদের লিটন, আমাদের মুশফিক, আমাদের তাসকিন, আমাদের মিরাজ, ইচ অ্যান্ড এভরিবডি কি অসাধারণ ক্রিকেটটা সবাই মিলে খেলছে। এমনকি যে শরীফুল পুরো সিরিজ, পুরো ম্যাচটা বিবর্ণ ছিল, এই শেষ দিনে এসে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নিয়েছে। যে লোকটাকে নিয়ে আলাদা মহাকাব্য করা উচিত তার কথা একটু দেরিতে বললাম, সে তাইজুল। তাইজুল আমাদের ঘরের মাটিতে খেলা মানেই তাইজুলের ম্যাজিক, এবং শেষ পর্যন্ত সেই তাইজুলই 6 উইকেট নিয়ে এবং আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটগুলো নিয়ে পাকিস্তানের লেজটা ছেটে দিল। তো এই ম্যাচ নিয়ে তো আর বিশ্লেষণ করার কিছু নেই, বিশ্লেষণ আপনারা আমার চেয়ে ভালো করে ফেলছেন অলরেডি, আপনারা ভালো দেখে ফেলছেন। আমি আমার প্রতিক্রিয়াটা একটু জানাই যে এই ম্যাচটা আমাদেরকে কিভাবে একটা অন্যরকম উচ্চতায় তুলে দিয়ে গেল। ফোর্থ ইনিংসে বাংলাদেশ যখন পাকিস্তানের সামনে 437 রানের টার্গেট দিল, তখন আমরা জয়টা অনেকটাই নিশ্চিত হয়ে গেছিলাম। কারণ এটা টপকাতে গেলে তো বিশ্ব রেকর্ড করতে হবে। 437 রান করে এর আগে কখনো কোনো টেস্ট দল ম্যাচ জেতে নাই। এরকম চেষ্টাও আসলে খুব কম হয়েছে। যে 2-4টা চেষ্টা হয়েছে সেগুলোতে রেজাল্ট ভালো আসে নাই, মানে পক্ষে আসে নাই। আমরা একবার প্রায় 400 রান করে হেরে গেছিলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, কাইল মায়ার্সের একটা দুর্দান্ত ব্যাটিংয়ে। ফলে ওই একটা ভেতরে ভেতরে একটা খচখচানি ছিল যে আবার না কেউ কাইল মার্স হয়ে যায়, সে অবস্থাটা কিন্তু হয়ে গেল। সেই আতঙ্কটা চলে আসছিল। গতকালকে আমাদের যা করার দরকার আমরা সেটা করছিলাম, কিন্তু আজকে যে দ্রুত উইকেটগুলো তুলে নেওয়া, গতকালকে ইনফ্যাক্ট রেজওয়ান তার সঙ্গীদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলছিল, কিন্তু গতকালকে মনে হয় নাই যে ম্যাচ বের হয়ে যাবে। আজকেও ভালোই রান ছিল আমাদের হাতে, ওদের আর মাত্র 3টা উইকেট তুলে নিতে হবে। এই অবস্থায় খুব প্যানিক করার কথা না। কিন্তু রেজওয়ানরে নিয়ে লিটনরা যতই তামাশা করুক, লিটনরা আবারও বলি রেজওয়ানের সঙ্গে কিন্তু ওদের রিলেশন খুব ভালো, ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। রেজওয়ান দেখালো যে কেন সে এই সময়ের একজন গ্রেটদের একজন। সে আসলে একাই সেই ইন্ডিয়া মুম্বাই যেটা করছিল 2003 সালে, একাই ম্যাচ বের করে নেওয়ার একটা চেষ্টা করতেছিল। শেষ পর্যন্ত সেটাকে তো শরীফুল রিজওয়ানকে থামালো, যদিও 50 পয়সা কাটার কথা ছিল, 6 রান কেটে দিল। মানে সেঞ্চুরি হওয়ার 6 রান আগে রিজওয়ান আউট। ইনফ্যাক্ট রিজওয়ান আউট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ম্যাচ জিতে গেছি, বাকিটা আনুষ্ঠানিকতা ছিল, ওটুকু তাইজুল করে দিল। এর আগে সকালে লেজ ছাটা শুরুও করছে তাইজুল, কিন্তু দারুণ একটা কাজ করলো শরীফুল। আমরা একটা প্যানিক সিচুয়েশনে চলে গেছিলাম, বিশেষ করে যখন ওদের টার্গেট 100 নিচে নেমে আসছে, তখনও সকালে কোনো উইকেট যায় নাই। তখন তো বারবার ওই ইনজামামের কথা, কাইল মার্কসের কথা মনে পড়তেছিল যে এই সব জায়গা থেকে আমাদের কিভাবে ঐতিহাসিক সব ম্যাচ বের হয়ে গেছে। এই বুঝি রিজওয়ান মায়ার্স হয়ে গেল, বা এই বুঝি রিজওয়ান ইনজামাম হয়ে গেল। না, শেষ পর্যন্ত সেটা হয় নাই, কারণ এই বাংলাদেশটা একটু অন্যরকম। এটা কথার কথা না। ধরেন মায়ার্সের ওই ইনিংসটার কথা যদি আপনি মনে করেন, ওই দিন কি ঘটছিল? ওই দিন ঘটছিল হচ্ছে ওরা হ্যাভি রোলার দেওয়ার পরে ব্যাটে উইকেটে আর স্পিনারদের জন্য তেমন কিছু ছিল না। আমাদের স্পিনাররা 4টা স্পিনার, আমাদের স্পিনাররা বল এক সুতো ঘুরাতে পারতেছিল না। আমাদের হাতে কোনো পেসারও নাই যে ফিফথ ডেতে ফোর্থ ইনিংসে উইকেটে ডমিনেট করবে। আজকে যেটা হলো, আজকে যদি সেই ঘটনা ঘটতো যে মিরাজ তাইজুল কেউ বল ঘুরাতে পারতেছে না, তখন কিন্তু পুরনো বল এখানে কাঁপানোর মতো বোলারও আছে আমাদের হাতে দুটো। অ্যাটলিস্ট তাসকিন আর রানা পুরনো বলেও কাঁপায় দিতে পারে। মানে আমাদের এখন একটা ভারসাম্যপূর্ণ টেস্ট সাইড,
ফলে এত প্যানিক হওয়ার কিছু ছিল না, কিন্তু প্যানিক হচ্ছিলাম। শেষ পর্যন্ত সেটা বোঝা গেল যে না, ওই হ্যাবি রোলার দিয়েও খুব একটা কাজ হয় নাই। তাইজুল ঠিকই ম্যাজিকটা দেখায় দিল। মানে এই ছেলেটা আনসাং থেকে গেল, যদিও সেই আনসাংনেস যত না তার চেয়ে বেশি সে নিজে ফিল করে যে তারে নিয়ে বোধহয় কেউ কথা বলে না। না, আমরা সবাই সবসময় মনে করি তাইজুল যে আপনি আমাদের এই প্রজন্মের একজন গ্রেট বোলার। গ্রেট বোলার, অনেকগুলো জয় আসছে আপনার হাত ধরে, এবং এই জয়টার যে মাহাত্ম্য দেখেন, অনেকেই আমি দেখতেছি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করতেছেন যে পাকিস্তানের এই ধসে পড়া দলের বিপক্ষে জয় পেয়ে লাভ কি। আপনি চাইলে এই প্রশ্নের উত্তর অনেকভাবে দিতে পারেন, অনেকভাবে। পাকিস্তানের ধসে পড়া দল মানে কি? পাকিস্তানের ধসে পড়া দল মানেও সেখানে বাবর আজম আছে, সেখানে রিজওয়ান আছে, সেখানে শাকিলের মতো ব্যাটসম্যান আছে। সালমান আগারে নিয়ে যতই তামাশা করেন, কোয়ালিটি একটা ছেলে। তাদের বোলিংয়ে আব্বাস আছে, শাহিন আফ্রিদি আছে। ফাজলামো করা দল না, ওরা পারতেছে না। সেই দোষ তো আমাদের না। এমন না যে ওরা দ্বিতীয় সারির একটা দল নিয়ে আসছে বা তৃতীয় সারির একটা দল নিয়ে আসছে, এটাই পাকিস্তানে এখন বেস্ট অ্যাভেলেবল টিম। ওকে, এটা একটা জিনিস। দ্বিতীয় কথা, পাকিস্তানের এই টিমের চেয়ে বহু জঘন্য টিমের বিপক্ষে আমরা কায়দায় পেয়েও ম্যাচ জিততে পারি নাই। এই আফগানিস্তানের মতো টিম, বা আফগানিস্তানের ছোট করতেছি না, কেউ আফগানরা ওসব বাংলা বুঝবেন না তো মাইন্ড করার সুযোগ নাই। আমি আফগানদের ছোট করতেছি না, কিন্তু এই টিমের তুলনায়, পাকিস্তানের এই টিমের তুলনায় তো আফগানিস্তান বেশ পিছিয়ে থাকা টিম। তাতে টিমে যতই রশিদ থাক, নবী ভাই থাক, ওই টিম পাকিস্তানের এই টিমের চেয়ে স্টিল পিছানো। সেই টিমের কাছেও তো আমরা হারছি তাদের অভিষেক টেস্টে। আমরা অনেকের কাছে হারছি, আমরা প্রমাণ করছি আমরা যে কারো কাছে হারতে পারি, আমাদের হারতে পাকিস্তান লাগে না। সেখানে আমরা পাকিস্তানের এই দলকে টানা 4টা টেস্ট হারানো, হোম অ্যাওয়ে, রাওয়ালপিন্ডিতে গিয়ে আমরা হাইওয়েতে ওদেরকে হোয়াইট ওয়াশ করে আসি। আবার আমাদের এখানে জেনুইন স্পোর্টিং উইকেট, ওই মিরপুরে ছিল একদম জেনুইন, মানে ট্রু স্পোর্টিং উইকেট। এটা হচ্ছে ট্রু ক্রিকেটিং উইকেট। সময়ের সঙ্গে সঙ্গে টার্ন বাড়ছে, 2 ধরনের স্পোর্টিং উইকেটে আমরা ওদেরকে হারালাম। মানে যত ধরনের উইকেটে খেলা সম্ভব, এখন শুধুমাত্র আর ওদেরকে আমাদের হারাতে হবে শুধু ওয়াকায় গিয়ে নিরপেক্ষ ভেন্যুতে যদি একটা ম্যাচ হারায়, একটা সিরিজ হোয়াইট ওয়াশ করে দেখাইতে পারি। এছাড়া তো আর দেখানোর বাকি কিছু নাই, সব ধরনের কন্ডিশনে আমরা ওদের হারায় দেখাচ্ছি। ফলে শুধু এই সিরিজ জয় বা শুধু এই 4টা ম্যাচ জয় ইটসেলফ অনেক বড় অ্যাচিভমেন্ট, অনেক বড়। ওই যে বললাম যে সেই সঙ্গে আমরা পাকিস্তানরে হারাইছি, সঙ্গে সঙ্গে ভারতরেও হারাইছি। ভারতরে মাঠে হারাই নেই এখনো, নিশ্চয়ই হারাবো, আজ বাদে কাল হারাবো, আজকেই না হারালেও কালকেও হারাবো, কালকে না পারলে পরশু হারাবো, এটা তো সময় আছেই। কিন্তু ভারতরে আপাতত আমরা পয়েন্ট টেবিলে একটা ধাক্কা দিয়ে দিছি, এবং সে জায়গায় সুবিধাটা কি, আমরা 50+ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে ভারতের উপরে চলে গেছি। এবং আমাদের সুবিধা যেটা, যে ভারতের কিন্তু এই সাইকেলে, এই টেস্ট চ্যাম্পিয়ন সাইকেলে সম্প্রতি আর কোনো খেলা নাই। ফলে ওরা যে আমাদের দ্রুত টপকায় যাবে সে সুযোগই নাই। বরং আমাদের জন্য খুব দারুণ সুযোগ আছে। আমাদের সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টো সিরিজ, সাউথ আফ্রিকার বিপক্ষে একটা সিরিজ, 3টা হাই প্রোফাইল টেস্ট সিরিজ। আপনি ভাবতে পারেন যে দাদা কি আউলায় গেল, এই 3টা দেখায় ভালো সুযোগ বলে কেন? এই 3টা তো আমাদের জন্য বিপদ। হ্যাঁ, বিপদ মানেই সেখানে বরং প্রাপ্তির সুযোগ বেশি। আপনার সামনে যদি আফগানিস্তান আয়ারল্যান্ড সিরিজ থাকতো, কোনো লাভ হতো? লাভ হতো না। আপনি এই সিরিজের থেকে যদি এই যে 4টা সিরিজে 3টা সিরিজে 3 দুগুণে 6টা ম্যাচ, এখান থেকে একটা ম্যাচ বের করে আনেন, আপনার পয়েন্ট আরও অনেক আগায় যাবে। এই 6 ম্যাচের মধ্যে আপনি যে কোনো একটা সিরিজ যদি জিততে পারেন, বা গোটা 2 ম্যাচ যদি আলাদা আলাদা করে জিততে পারেন, তাহলে আপনি শ্রীলঙ্কাকেও টপকায় যাবেন। আই হোপ, কারণ এই পয়েন্টের হিসাব আগেও বলছি যে এটা ম্যাচের আগে করা যায় না, কারণ ম্যাচের সময় অনেক পয়েন্ট যোগ বিয়োগ হতে থাকে। তো আই হোপ যে এখানে গোটা 2 ম্যাচ যদি আমরা কোনোভাবে বের করে আনতে পারি, এই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টো সিরিজ আর সাউথ আফ্রিকার বিপক্ষে একটা সিরিজ, এখান থেকে গোটা 2 ম্যাচ যদি বের করে আনতে পারি। এছাড়া ইন্ডিয়ার বিপক্ষে আমাদের একটা কমিটমেন্ট সিরিজ আছে, খোদ ইন্ডিয়ার বিপক্ষেই আমাদের হোমে। সেই সিরিজটা, ওটাও তো মনে হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ওটা যদি ইন্ডিয়া আগস্টে ওইটা দেয়, খেলতে আসবে মনে হচ্ছে। 2 বোর্ডের রিলেশন আগের চেয়ে বেটার হয়ে গেছে, ওই ঝামেলাগুলো কেটে গেছে। ফলে এখন ইন্ডিয়া যদি ওখানে আসে, ওটাও আমাদের জন্য দারুণ একটা সুযোগ। মানে আমাদের এখন আগানো ছাড়া পিছানোর কোনো উপায় নাই। আমাদের এখন শুধু আগানোর সময়, শুধু আগানোর সময়। মানে আমরা এই যে ব্রান্ড অফ ক্রিকেটটা খেললাম, যে আমাদের ধরেন অতি প্রশংসা মনে হতে পারে, আমাদের টেস্ট দলটা ওপেনিং ছাড়া একরকম পারফেক্ট টেস্ট দলে পরিণত হয়েছে। আমাদের টপ অর্ডার, মিডল অর্ডার, টপ মিডল, লোয়ার মিডল তো দুর্দান্ত। লোয়ার মিডল সব জায়গা থেকে সুন্দর টেস্ট উপযোগী ব্যাটিং করা শিখে গেছি আমরা। আমাদের পেস অ্যাটাকটা দুর্দান্ত ভ্যারিয়েশনওয়ালা একটা পেস অ্যাটাক।
আমাদের স্পিন খুবই কার্যকর। হ্যাঁ, মনোটোনাস মনে হইতে পারে আপনার কাছে, কিন্তু মাথায় রাখবেন যে আমরা কিন্তু আমাদের স্পিন এখানে ইচ্ছা করেই মনোটোনিটা খেলানো হয়েছে। আমরা চাইলে অন্য কোনো দেশে খেলতে গেলে আমাদের অপশন আছে, মুরাদ আছে, নাইম আছে। আমরা চাইলে অন্যভাবেও স্পিন অ্যাটাক সাজাইতে পারি। আর এর সঙ্গে হাসান মাহমুদ যোগ হলে আমাদের পেস অন্য লেভেলে চলে যাবে। ফলে আমাদের টেস্ট টিমটা এখন যে অবস্থায় আছে এবং এদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এদের যে ভার্বাল ল্যাঙ্গুয়েজ, ভাই এই যে এত কথা হচ্ছে, ভার্বাল ল্যাঙ্গুয়েজের বিশাল গুরুত্ব আছে। আপনার কি মনে হয় যে সাধারণ পরিস্থিতিতে রিজওয়ান 94-এ আউট হয়ে যেত? ওরে কাল থেকে উত্তপ্ত কড়াইতে রাখছে লিটন। মানে পাকিস্তানি সমর্থকরাও নিতে পারতেছে না। রিজওয়ান তো দূরে থাকবে। যদিও আজকে রিজওয়ান একবার লিটনরে মেরে জান টান বলে কি যেন একটা পাল্টা রসিকতা করলো, কিন্তু ভাই ভেতরে ভেতরে পড়ে যাচ্ছে। এই বাচ্চা বাচ্চা ছেলেপেলে যেভাবে ব্যাটারিং করতেছে চারপাশ থেকে, ওর ওই ব্যাটারিং এর কারণেই ও পারলো না শেষ পর্যন্ত ওই মাথায় যেতে পারলো না। তো এই সব কিছু যদি আমরা ইনট্যাক্ট রাখতে পারি, হারবো, অবশ্যই হারবো। আমরা অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছি, হারবো। সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবো, হারবো। তাতে ভেঙে পড়া যাবে না, এই বডি ল্যাঙ্গুয়েজ নুইয়ে পড়া যাবে না। এই যেরকম শার্প বডি ল্যাঙ্গুয়েজ আছে, যেরকম খেলাটা আছে, এটা খেলতে থাকতে হবে। একটা দুটো ম্যাচ বেরোয় আসবে, আর সেটা যদি করতে পারি 4 নম্বর তো দেখাই যাচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে টপকানো এখন আমাদের হাতের মুঠোয়। এটা যদি আমরা করতে পারি তখন বোঝা যাবে যে এই যে দুটো ম্যাচ জিতলাম, এই সাইকেলে তো আমরা পাকিস্তানের বিপক্ষে দুটো জিতলাম, এই দুটোর অর্থটা কোথায় গিয়ে দাঁড়ায়। তখন কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয়টাকে, ওই যে অনেক পাকিস্তানি দেখলাম তাদের কন্টেন্টে বলতেছে যে ওরা কি কিছু জিতছে এখনো পর্যন্ত, শুধু একটা টেস্ট জিতে এরকম করতেছে। ভাই ওইটারেই তখন আপনাদের কাছে বিশ্বকাপ ফাইনাল মনে হবে। এই যে এই দুইটা ম্যাচ হারলেন, এইটা আসলে আপনারা বিশ্বকাপ ফাইনালই হারলেন। কারণ বাংলাদেশ 4 নম্বরে যাওয়া মানে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে ওটা বিশ্বকাপ, যেটা নিয়ে আপনাদের বুক চাপড়ানো ছাড়া খুব বেশি কিছু করা নাই। ওকে, নো মোর খোঁচাখুচি। পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ শেষ। এখন পাকিস্তানের জন্য শুভকামনা, তোমরা পারলে তোমাদের মতো জিতে খাও। যেহেতু 7-8 নম্বরে পড়ে আসো, তোমাদের নিয়ে আর আমাদের কোনো সে নেই। তোমরা এখন জিততেই থাকো। আমরা শুধু ইন্ডিয়া শ্রীলঙ্কাকে ঠেকাবো আপাতত। ঠেকায় আমরা 4 নম্বরে চলে যাব। আমাদের মিশন সেইটা, এবং এই টিম সেটা ডিজার্ভ করে। কি অসামান্য একটা টিম হচ্ছে। আই হোপ আমাদের ওপেনাররা বাকিদের দিকে তাকাবেন। যেই ওই রেসপন্সিবিলিটি পান, তারা বুঝবেন যে ইয়ে তো জয় তো রান পাচ্ছেই মোটামুটি, তারপরে ওপেনাররা আরেকটু দায়িত্ব নেবেন, নতুন বলটা আরেকটু চামড়া ছিলে দেবেন। তাহলে আমাদের বাকিদের জন্য সুবিধা হবে। এই রোজ মিডল এবং টেইল দিয়ে রান আসবে না। সবার জন্য শুভেচ্ছা। দলকে অনেক 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 অভিনন্দন।